ঋণ শোধে সহায়তার জন্য রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। বাংলাদেশ পুনর্গঠনে সার্বিক সহায়তার আশ্বাস কাতারের। সাংবিধানিক ক্ষমতা নিয়েই কাজ গোছানোয় ব্যস্ত ইসি, ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। আল্লাহর আইনে বাস্তবায়নে কাজ করার আহ্বান জামায়াতের। শ্রমিকদের নিয়ে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বললেন সংস্কার কমিশন প্রধান। লেজুর বৃত্তির মানসিকতাকে দায়ী করেছেন রাজনীতিকরা। এবং জম্মু কাশ্মীর হামলার জেরে দিল্লির পদক্ষেপে পাল্টা জবাব ইসলামাবাদের। আকাশসীমা ও বাণিজ্য বন্ধসহ একগুচ্ছ সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। প্রবাসীদের পাঠানো টাকা গত ৮ মাসে বিভিন্ন দেনা শোধ করেছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে এজন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কাতার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বর্তমান সভ্যতাকে আত্মবিনাশী উল্লেখ করে এটি কেবল বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে মন্তব্য করেন প্রফেসর ইউনূস। এদিকে বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর ইউনূসকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে কাতার। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন রিপন। আর্থনা সামিটে যোগ দিতে মঙ্গলবার কাতার যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুরু থেকেই সেখানে বিভিন্ন সম্মেলন আর উচ্চ পর্যায়ের বৈঠকে ব্যস্ত সময় পার করেন তিনি। তৃতীয় দিন কাতার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩-০ একটি বিশ্ব নির্মাণ, 0 নেট কার্বন নির্গমন, 0 সম্পদ মজুদ এবং 0 বেকারত্ব শীর্ষক অধিবেশনে যোগ দেন ড মোহাম্মদ ইউনূস। সেখানে বক্তব্যে তিনি বলেন, বিশ্ব যে সভ্যতার মধ্য দিয়ে এগুচ্ছে তা আত্মবিনাশী। এটি শুধু বর্জ্য তৈরি করছে যা একসময় গোটা বিশ্বকে বিনাশ করবে। I can do it much better, much faster than any other generation has ever done. If other generation took years and years to get it done, you do it in a split second. That's the power you got. আর্থনা সামিটের ফাঁকে কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের তরুণ জনসংখ্যার জন্য নতুন সুযোগ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে কাতারের কাছে কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা চান তিনি। এ সময় ড ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানান কাতার প্রধানমন্ত্রী। এছাড়া কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। বলেন, প্রবাসীদের পাঠানো টাকায় গত ৮ মাসে বিভিন্ন দেনা শোধ করেছে সরকার। আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসেছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না, আপনারাই তারে শক্ত করে রাখছেন। বিপদে পাশে দাঁড়ানোই প্রবাসীদের কৃতজ্ঞতা জানান তিনি। এটা আমাকে মস্ত বড় শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনে সব রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইস। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। সিএসি জানান, সরকার কমিশনের অপেক্ষায় না থেকে সাংবিধানিক ক্ষমতায় যতটুকু সম্ভব সে কাজগুলো আগে শেষ করবে কমিশন। এম.আর. আসাদের প্রতিবেদন। ৩ মাস আগে অস্ট্রেলিয়ান হাই কমিশনার হিসেবে ঢাকায় যোগ দেন সুসান রাইল। বৃহস্পতিবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে যান তিনি। আলোচনা শেষে সুসান রাইল জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসির যাত্রায় সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকবে তার দেশ। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your. আর প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্রুত বাস্তবায়নযোগ্য বেশ কিছু আইন সংশোধনের কাজ চলছে। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়াও চলমান। আমরা প্রকিউরমেন্টের কাজ শুরু করেছি, এটা বলেছে অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা জানিয়েছি। তারপরে আমাদের যে ডিলিমিটেশনের জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা ইনশাআল্লাহ একটা আইনের সংশোধন দরকার, এটা হয়ে গেলে ওইটাও আমরা করে ফেলবো।
পার্টি রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি, টাইম বাড়িয়েছি 2 মাস, এই কথাটা বলেছি। সাংবিধানিক এখতিয়ারে থাকা কাজগুলো ইসি করছে জানিয়ে বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ পাওয়ার পর বাদ বাকি কাজে মনোযোগ দেবে কমিশন। ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা করব। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। এরপর দক্ষিণের মেয়র ঘোষণা নিয়ে গ্যাজেট প্রকাশের বিষয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইশরাক হোসেন। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। যখন গ্যাজেট হবে বা পরবর্তীতে আরও যখন এটা কার্যক্রমটা আরও অগ্রসর হবে, আমরা আমাদের যে আইনজীবী প্যানেল যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে ফুল ব্রিফিং করতে পারবো। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় 31 দফা নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি বলেন, বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বলেন, ভোটাধিকারের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা করা সম্ভব। বিগত 15 বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যেসব সংস্কারের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে তা জাতির সামনে প্রকাশ করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত বলেও জানান তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণের গভীর চক্রান্ত চলছে। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় আসামি হয়েও আদালতে উদ্ধত্যপূর্ণ আচরণ করছে শেখ হাসিনার দোসররা। শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে উদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। মাফিয়া অর্থনীতি সৃষ্টিকারীর হোতারা আজও কেন ধরাছোঁয়ার বাইরে, সে প্রশ্ন রাখেন বিএনপির এই মুখপাত্র। হাসিনার অলিগার্করা সর্ষের ভিতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশের জন অধিকার পার্টির প্রতিনিধি ও বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি লিয়াজু কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। নির্বাচন কমিশন মোটামুটি সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ এবং তাদের সদিচ্ছা থাকলে, এই জাতির ভোটারের সদিচ্ছা থাকলে, সকলের সদিচ্ছা থাকলে ডিসেম্বর মাসের আগে নির্বাচন সম্ভব। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই মুহূর্তে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন এটা খুব প্রয়োজন। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে তা জাতির সামনে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেই বিষয়ে ঐক্যমত হয়েছে সংস্কারের বিষয়ে, সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। প্রকাশ করে আপনি ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার করতে অসুবিধাটা কোথায়? খালি বিএনপি না, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানিয়ে দিয়ে সনদ সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত বলেও জানান আমির খসরু মাহমুদ। চিন্তা করে লাভ নাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সমস্ত সবাই উদ্গ্রীব, ভোট দেওয়ার জন্য প্রস্তুত। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামকে দেশ সেবার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার মিরপুরে গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। এদিকে হজ গমনেচ্ছুদের নিয়ে এক কর্মশালায় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহর আইনে বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন।
2025 সালের হজ গমনোচ্ছুদের জন্য কর্মশালা ও দোয়া মাহফিল আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এতে হজ পালনের ক্ষেত্রে নানা নিয়ম কানুন তুলে ধরেন জামায়াত নেতারা। পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে মূলত মনে করিয়ে দেওয়ার জন্যই এই হজের এই আনুষ্ঠানিকতা। হাজিদের করণীয় আর বর্জনীয় উল্লেখ করে দলের নায়েবে আমির আল্লাহর আইন বাস্তবায়নে সকলের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। হজে যাওয়ার নিয়ত আমরা যারা করেছি আমরা কিন্তু কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এজন্যই যে লিকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমরা যেন আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর আইনকে উচ্চে তুলে ধরি। এদিকে মিরপুরে গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বিগত 53 বছর বিভিন্ন সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সুযোগ পেলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে তার দল। আমরা এমন একটি শান্তির, নিরাপদ, সম্মানের বাংলাদেশ গড়তে চাই, যেই দেশে কোনো হানাহানি, হিংসা থাকবে না, ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভাগাভাগিও হবে না। আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাআল্লাহ। নিজস্ব কোনো এজেন্ডা নেই, বরং ইনসাফ ভিত্তিক বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশকে একটা মানবিক, বৈষম্যমুক্ত, একটি দুর্নীতিমুক্ত এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্মাণে সবার সাথে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা হবে বলে জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আম জনতার দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে আম জনতার দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান সংবিধান, বিচার ও দুর্নীতি দমন কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক দল হিসেবে আপনারা, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাতে করে আমাদেরকে পুনর্বার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়, পুনর্বার যেন আমাদের প্রাণ দিতে না হয়, পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। আমরা সংবিধান সংস্কার, বিচার বিভাগের সংস্কার আর দুর্নীতি দমন কমিশনের সংস্কার, এই তিনটা বিষয়ে আপনারা পারমিশন দিলে আমরা তিনটা বিষয়ে আলাপ করতে চাই। জাতির জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনায় অবদান রাখতে পারবো। আমরা চেষ্টা করবো আপনাদের কাজকে যদি আমরা আরো সহজ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। শ্রমিকের ক্ষেত্রে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আর শ্রমিকদের পিছিয়ে পড়ার জন্য লেজুর বৃত্তিকে বড় কারণ বললেন রাজনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক কনভেনশনে এসব কথা বলেন বক্তারা। রেজা খানের রিপোর্ট। এক যুগ আগের এই দিনে বিশ্বের তৃতীয় বৃহৎ দুর্ঘটনা ঘটে সাভারের রানা প্লাজায়। ভবনটি ধসে প্রাণ হারায় 1138 জন শ্রমিক। এছাড়া গেল 12 বছরে দেশে পেশাগত দুর্ঘটনায় মারা গেছে মোট 10,210 জন শ্রমিক। দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর এই পরিসংখ্যান উঠে এসেছে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে। এই বাস্তবতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় কর্মক্ষেত্রে নিরাপত্তা কনভেনশন। দুর্ঘটনা থেকে বাঁচবার অধিকার, দুর্ঘটনায় কবলিত হলে তার ভবিষ্যৎ নিরাপদ জীবনের অধিকার। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন মজুরদের জীবনমান উন্নয়নে রাজনৈতিক ও আইনি প্রতিবন্ধকতার কথা বলেন। পলিটিক্যাল ট্রেডেই আমরা রাজনৈতিক লেজুর ভিত্তিতে আমাদেরকে অনেক পেছন নিয়ে গেছে। ভুক্তভোগী ব্যক্তি যে তার নামে যে বিচারটা হচ্ছে সেখানে সে যে অংশগ্রহণ করার সুযোগ পাবে সেটাও কিন্তু নাই। মজুর ও মালিকদের জন্য আলাদা ট্রেড ইউনিয়ন গড়ে তোলার পরামর্শ দেন অর্থনীতিবিদ এম আকাশ। আমরা যাদের বিরুদ্ধে লড়ছি তারা হলো পুঁজিপতি শ্রেণী। এই দলটার তিনটা বাহু, একটা হলো অসৎ আমলা, একটা হলো অসৎ ব্যবসায়ী, আর একটা হলো অসৎ রাজনীতিবিদ। আর শ্রমিকের জীবনের ক্ষেত্রে দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে বলে জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। যে শ্রমজীবী মানুষের জীবনের প্রতি উপেক্ষা, অবজ্ঞা, এখানে কোনো ব্যত্যয় নেই। ওই যিনি কারখানার লাইসেন্স দিয়েছে তিনিও মনে করছেন যে এখানে কয়েক হাজার লোক কাজ করে তাদেরকে যায় আসে না, কারণ তারা শ্রমিক। রানা প্লাজা দিবস উপলক্ষে এবছর জুরাইনে শ্রমিকদের কবরে কোনো রাজনৈতিক দল শ্রদ্ধা জানাতে যায়নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। কোনো রাজনৈতিক দল কোনোদিন জুরাইনে বা রানা প্লাজায়
শ্রদ্ধাঞ্জলি করতে যায় না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। গেল বছরের চেয়ে কেজিতে 4 টাকা বেশিতে ধান চাল ক্রয় করছে সরকার। ফলে বাজারে চালের দাম কিছুটা বাড়বে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, আমন ধান সংগ্রহ অভিযানে কোনো সিন্ডিকেট ছিল না, বড় সংগ্রহেও থাকবে না। কৃষক পরিশ্রম করে ধান উৎপাদন করে তাদের উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারলে চাষে আগ্রহ হারাবে বলেও মন্তব্য করেন তিনি। এবারে দাম বিবেচনা করতে গিয়ে আপনারা দেখেন গতবার থেকে 4 টাকা বেশি আসছে চালে এবং ধানে। সুতরাং আমরা কিন্তু বিবেচনা নিয়েছি কৃষকের স্বার্থ। শুধু তা না, আরেকটা জিনিসও এখানে কিন্তু আসলে যারা চাল মার্কেটের চালের দাম নিয়ে লেখালেখি করেন বা বলেন, এই যে আমাদের গণমাধ্যমে বন্ধুরা আছেন, তারাও কিন্তু একটা জিনিস বুঝবেন, আমরা সরকার যখন 49 টাকা কেজিতে চাল কিনছেন তখন বাজারে চালের দাম একটু বাড়বে। দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং সামগ্রিক অর্থনৈতিক ধীরগতির প্রভাবে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। বুধবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, চলতি ধারা অব্যাহত থাকলে 2025 সালে দেশের জাতীয় দারিদ্র্যের হার 22.9% পৌঁছাতে পারে, যা 2022 সালে ছিল 18.7%। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও জানানো হয়, যাদের দৈনিক আয় $2.15 নিচে তা দ্বিগুণ হয়ে 9.3% পৌঁছাতে পারে। এতে অতিরিক্ত 30 লাখ মানুষ অতি দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। জম্মু কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেয়া 5টি কড়া পদক্ষেপের জবাবে পাল্টা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যার অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল, ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা সহ নিজেদের আকাশে ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এছাড়া ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিস্তারিত কাজী শাহিনের ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তানের নড়বড়ে সম্পর্কে এবার বড় ধরনের ফাটল ধরিয়ে দিয়েছে জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনা। এর জেরে উত্তপ্ত হয়ে পড়েছে দুদেশের সম্পর্ক। ভারতের অভিযোগ, হামলায় পরোক্ষভাবে জড়িত পাকিস্তান। এজন্য সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত, পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ, ভিসা নিষেধাজ্ঞা, কূটনৈতিক বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেয় ভারত। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। বৃহস্পতিবার ভারতের সিদ্ধান্ত ইস্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন এনএসসির জরুরি বৈঠক হয়। পাকিস্তানের ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত আসে সেখানে। এ ক্রসিং দিয়ে ভারত থেকে কোনো পণ্য পাকিস্তানে আসা যাওয়া করবে না। এছাড়া পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে প্রবেশ বা বের হতে পারবে না। নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে থাকা 1972 সালের সিমলা চুক্তিও বাতিলের ঘোষণা দেয় দেশটি। দিল্লির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে ইসলামাবাদ। যেসব ভারতীয়র কাছে এ ভিসা আছে তাদের 48 ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এর সঙ্গে পাকিস্তানের ভারতীয় দূতাবাসে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় দূতাবাসের কর্মকর্তা 30 জনের নামিয়ে আনতে বলা হয়েছে, যা আগামী 30 এপ্রিল থেকে কার্যকর হবে। বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের নিন্দা জানানো হয়। দেশটি সতর্কতা দিয়ে জানায়, ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। কক্সবাজারের বাকখালী নদী শিগগিরই দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, এ জেলায় আধুনিক নৌ বন্দর স্থাপনে নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের নদী, পাহাড়, সমুদ্রের দখল দূষণ পরিদর্শন করে এসব কথা বলেন তারা। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বাকখালী নদীর কস্তুরাঘাট সহ বিভিন্ন অংশ পরিদর্শন করে নৌ উপদেষ্টা বলেন, শীঘ্রই উচ্ছেদ কার্যক্রম শুরু করে বাকখালীর প্রাণ ফেরানোর চেষ্টা করা হবে। বিল্ডিংও পাকা করে থাকে সেটা ভেঙে দিতে হবে। অবৈধ দখল এখানে মুক্ত করা হবে
সেটার জন্য যা করা প্রয়োজন এই গভর্নমেন্ট তাই করবে। এই সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কক্সবাজার থেকে 12,000 একর বনভূমি উদ্ধার করে বন বিভাগকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কক্সবাজার থেকেই আমরা আনুমানিক 12,000 একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়াটা চূড়ান্ত করা হচ্ছে। এদিকে সকালে নুনিয়া ছড়াস্থ BIWTA ঘাট থেকে কক্সবাজার মহেশখালী নৌ রুটে যাত্রী পারাপারের জন্য আনুষ্ঠানিকভাবে সি ট্রাক উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নিরাপদ পথচারী পারাপার নিশ্চিত করতে রাজধানীর 4টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট চালু করবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এর মাধ্যমে ঢাকার রোড সেফটি পাইলট প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়িত হবে বলে মনে করেন ডিএমপির ট্রাফিক প্রধান মোহাম্মদ সরওয়ার। আরও জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। যত্রতত্র রাস্তা পারাপার বন্ধের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো রাজধানীর মিরপুর 2-এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে সিগন্যাল লাইট সিস্টেম চালু করল ডিএমপির ট্রাফিক বিভাগ। স্বয়ংক্রিয় এই সিগন্যালিং ব্যবস্থায় পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য সিগন্যাল লাইট জ্বললে চলন্ত গাড়ি একটি নির্দিষ্ট সময়ের জন্য থেমে যাবে। এইখানের যে জ্যামজট ছিল তা অনেক বাজেভাবে ছিল। কলেজের স্টুডেন্টদের যাইতে অসুবিধা হইতো, পারাপার করতে অসুবিধা হইতো, তো এটা হয়ে অনেক ভালো হয়েছে। গভর্নমেন্ট কখনোই আপনাকে হাতে ধরে শেখাবে না, সেটা আপনার মধ্যে থেকে চেঞ্জটা আসতে হবে। এখন যত রাস্তা দেখাই দিচ্ছে সেটা আমরা যদি দেখতে চলতে পারি সেভাবে আমরা ভালো। জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি পরিদর্শন শেষে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মোহাম্মদ সরওয়ার বলেন, এই প্রকল্পের মাধ্যমে ঢাকার রোড সেফটি প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। ঢাকা রোড সেফটি প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অপরদিকে আমাদের গাড়ি চলাচলও অব্যাহত থাকবে। না হলে দেখা যায় যে কন্টিনিউয়াস লোক পার হয় এবং কন্টিনিউয়াস গাড়ি চলাচল ব্যাহত হয়। This is one of the pilot project to understand the well environment for the pedestrian crossing as well as the driver stopping based on the signal. গত 20 এপ্রিল শুরু হওয়া পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে আগামী 8 মে পর্যন্ত। সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি 20 তারিখ থেকে আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। নিরাপদ পথচারী পারাপার নিশ্চিত করতে রাজধানীর 4টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট চালু করবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এর মাধ্যমে ঢাকার রোড সেফটি পাইলট প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়িত হবে বলে মনে করেন ডিএমপির ট্রাফিক প্রধান মোহাম্মদ সরওয়ার। আরও জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। খাগড়াছড়ি থেকে অপহরণের 9 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। তাদের কয়েক দফায় মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। তবে কখন কোথায় তাদের মুক্তি দেয়া হয় সে বিষয়ে কিছুই জানানো হয়নি। গত 16 এপ্রিল অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের 5 শিক্ষার্থী। তারা হলেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা ও প্রাণীবিদ্যার লঙ্গিমব্রো। নীতিগত সংস্কার, উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণে সবুজ জ্বালানির রূপরেখা গড়ার লক্ষ্যে শেষ হল রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025। জেটনেট বিডি যৌথ উদ্যোগে 2 দিনের উৎসবে 6টি পলিসি ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়। নবায়নযোগ্য জ্বালানির সামাজিক ও পরিবেশগত প্রভাব এবং প্রযুক্তির ভূমিকা তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। অনুষ্ঠানে বক্তারা জানান, দেশে বিদ্যুৎ চাহিদা 2041 সালে 58,410 মেগাওয়াটে পৌঁছাবে, আর এই চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি এখন সময়ের দাবি। কুষ্টিয়ার কৃষ্টি ও সংস্কৃতি হারানো ঐতিহ্য ফেরাতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম আয়োজিত এজিএম ও অভিষেক অনুষ্ঠানে এমন প্রত্যাশা করেন তিনি। এতে বিদায়ী কমিটির সংবর্ধনা আর নতুন কমিটিকে বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি রেজওয়ানুল হক রাজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি শেখ সাদি, কুষ্টিয়া সাংবাদিক ফোরামের বিদায়ী সাধারণ সম্পাদক আদিত্য শাহিন সহ ঢাকায় কর্মরত কুষ্টিয়ার সকল স্তরের গণমাধ্যম কর্মীরা। ফোরামের সভাপতি আবু বকর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রঞ্জক রিজভে।
দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৫১,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে কয়েকটি অঞ্চলে দাবানলে ছড়িয়ে পড়ায় জরুরি বৈঠক ডেকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ৭ শতাধিক ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনি নিধনে হায়নার মতো নগ্ন উল্লাসে মেতেছে ইসরায়েল। তাদের হিংস্রতা থেকে রেহাই পাচ্ছেন না দুধের শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা কেউই। বুধবার রাতভর হামলা চালিয়ে গাজার আরও ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এতে ১.৫ বছরেরও বেশি সময় উপত্যকাটিতে ৫১,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। স্মরণকালের ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। প্রবল বাতাসের কারণে বেইত শেমেশ সহ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে সর্বগ্রাসী আগুন। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে প্রশাসন। এইসব এলাকায় বন্ধ রাখা হয়েছে যান ও ট্রেন চলাচল। করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আগুনে পুড়ে গেছে ৭ শতাধিক ঘর। স্থানীয় সময় বুধবার রাজধানী ম্যানিলার বারাঙ্গে ৬৫০ বন্দর এলাকায় সূত্রপাত হওয়া আগুন নিমেষেই চারপাশে ছড়িয়ে পড়ে। ৯ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৭ শতাধিক ঘর। এদিন ম্যানিলার টন্ডর ম্যারিয়ন্সের স্ট্রিটে আরেকটি অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় ৫ শতাধিক ঘরবাড়ি। ২ ঘটনায় গৃহহীন হয়েছে ২৫০০ পরিবার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। চলতি বছরে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এবছরের বদলে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। চলতি বছরের জুন জুলাইতে শ্রীলঙ্কায় হবার কথা ছিল সাফের ১৫তম আসর। হোম আর অ্যাওয়ে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় সাফ কর্তৃপক্ষ, কিন্তু এর জন্য আরও কিছু ব্যবস্থাপনা দরকার হওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে এর আয়োজন। তবে ২০২৬ সালের কখন হবে টুর্নামেন্টটি তা স্পষ্ট জানায়নি সাফ কর্তৃপক্ষ। রাজনৈতিক বৈরিতায় দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত পাকিস্তান। তাদের দ্বৈরথ দেখা যায় কেবল বৈশ্বিক আসরে। দুদেশের সমর্থকদের কাছে এমন স্বপ্ন উকিঝুঁকি দিলেও বাস্তবতা আরও কঠিন হয়ে গেল। সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে গত মঙ্গলবারের ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা। মুদাসসির আলীর ডেস্ক রিপোর্ট। সম্প্রতি কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া বন্দুক হামলার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে পাক ভারত সম্পর্কে, যার রেশ পড়েছে ক্রিকেট আঙ্গনেও। এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড স্রেফ জানিয়ে দিয়েছে তারা আর পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না। অবশ্য দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে পরস্পরের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। সবশেষ ২০১২-১৩ সালে ভারত সফরে ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলে পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সিরিজের বিষয় নিয়ে কিছু আলোচনাও হয়েছে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে, ফলে আশা কিছুটা জেগে উঠেছিল দ্বিপক্ষীয় সিরিজের। কিন্তু কাশ্মীরের মর্মান্তিক ঘটনায় ম্লান হয়ে গেল সব আশা। এই ঘটনার জেরে সিরিজ হওয়া তো দূরের কথা, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার আলোচনার পথটাও অনেক কঠিন হয়ে গেছে। ফলে ঠিক কবে ২২ গজে দেখা যাবে দুই দেশের মহারণ, তার উত্তর এখন অজানা। তবে দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলে যাবে ভারত। বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা এমনটাই জানিয়েছেন। আইসিসির ইভেন্ট মানেই যেহেতু বৈশ্বিক ইভেন্ট, তাই তাতে খেলে যাবে ম্যান ইন ব্লুরা। এদিকে কয়েকদিন আগে নিরপেক্ষ ভেন্যুতে নারী বিশ্বকাপ খেলার দাবি জানিয়ে ভারতের না যাওয়ার বিষয়টি একদম জানিয়ে দেয় পাকিস্তান। এবার কাশ্মীরের এই ঘটনায় এখন সে বিষয়টিতেও পেতে পারে নতুন মাত্রা। যদিও শেষ পর্যন্ত আইসিসি কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে সবকিছু। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ঋণ শোধে সহায়তার জন্য রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। বাংলাদেশ পুনর্গঠনে সার্বিক সহায়তার আশ্বাস কাতারের। সাংবিধানিক ক্ষমতা নিয়েই কাজ গোছানোয় ব্যস্ত ইসি, ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। আল্লাহর আইনে বাস্তবায়নে কাজ করার আহ্বান জামায়াতের।
শ্রমিকদের নিয়ে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বলেন সংস্কার কমিশন প্রধান। লেজুর বৃত্তির মানসিকতাকে দায়ী করছেন রাজনীতিকরা। এবং জম্মু কাশ্মীর হামলার জেরে দিল্লির পদক্ষেপে পাল্টা জবাব ইসলামাবাদের। আকাশসীমা ও বাণিজ্য বন্ধ সহ একগুচ্ছ সিদ্ধান্ত। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।